মিস রুম্পা, তুমি আমার পিছনেই আসো, সেটা আমি ভালো করেই জানি। সো গাছের পিছনে লুকিয়ে না থেকে বের হয়ে আসো। আমাকে বজ্জারটা দেখেনি, তাহলে জানলো কি করে আমি ওনার পেছনেই আছি? আবার এটাও জানে আমি গাছের আড়ালে লুকিয়ে আছি। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে বের হয়ে না আসলে আমি তোমার যে কি করব। ওরে মা, কমরটা মনে হয় গেল এবার। বুঝেননি? বলছি শুনুন তাহলে। আমি কথা শেষ করার আগেই রুম্বা দৌড়ে আমার সামনে এসে নিজের ব্যালেন্স হারিয়ে আমার ওপর পড়ে যায়। হুট করেই এমনটা হয়ে যাওয়াতে আমার তাল সামলাতে না পেরে রুম্পাকে নিয়ে মাটিতে পড়ে যাই। এই মেয়ে, একটা কাজও ঠিক করতে করতে পারো না? ওঠো আমার ওপর থেকে। এমন করে জড়িয়ে ধরে আসো, মনে হচ্ছে যে কোলবালিশ পেয়েছো। ওঠো। এই এমন করে চেঁচিয়ে বলার কি আছে? আমার ভার সহ্য করতে পারেন না, কিসের জন্য জিম করেন? হুম। তুমি এমন ভূতের মতো আমার ওপর এসে পড়বে সেটা কি আমি জানতাম নাকি? এখন আমার ওপর থেকে ওঠো, তারপর তোমাকে দেখাচ্ছি আমার শরীরে শক্তি আছে কিনা। দেখুন স্যার, এভাবে ভয় দেখালে আমি কিন্তু কান্না করে দিব। এটা ছাড়া আর কি পারো তুমি? কথায় কথায় কান্না করা। মনে হয় সমুদ্রের সব পানি তোমার চোখে রেখে দিয়েছে। চোখের পাতা বন্ধ করলে পদ্মা যমুনা বইতে থাকে। আচ্ছা স্যার, আপনি সবসময় আমার সাথে এইভাবে রেগে কথা বলেন কেন? একটু ভালো করে কথা বললে কি হয়? ওকে, এখন ওঠো আমার ওপর থেকে। আমার বেলেজার নষ্ট হয়ে যাচ্ছে। রুম্বা আমার ওপর থেকে উঠে দাঁড়ায়। আমি উঠে দাঁড়াতেই রুম্বা আমার পিঠে হাত ছুঁড়তে থাকে। স্টপ! কি করছো তুমি? মারছো কেন আমাকে? কি বলছেন স্যার? আপনাকে আমি কেন মারবো? হ্যাঁ, আমি তো আমার ব্লাউজে থাকা ময়লা পরিষ্কার করছি। এনাফ, অনেক হয়েছে। তুমি ভালো করেই জানো কাল সকাল 8টায় আমার মিটিং আছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সিলেট গিয়ে কখন পৌঁছাবো আই ডোন্ট নো। আর এখন কোথায় আছি সেটাও জানি না। এখানেও কি আমার দোষ নাকি? আপনার গাড়ি খারাপ হয়ে গেছে, আমি কি করব? তুমি জবে থেকে আমার লাইফে এসেছো ঠিক সেদিন থেকেই আমার প্রবলেম হয়ে যাচ্ছে। কোথায় ভাবলাম আজ সিলেটে গিয়ে একটু ঘুরবো, সব নষ্ট হয়ে গেল। ঠিক আছে, আমার জন্য যখন আপনার এত প্রবলেম, আমি চলে যাচ্ছি এখান থেকে। আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায়। শাট আপ! ন্যাকা কান্না বন্ধ করো আর চুপচাপ আমার সাথে চলো। কেন আমি আপনার সাথে যাব? আমার জন্যই তো আপনার সমস্যা হয়। তাহলে এখন কেন আমাকে একা ছাড়ছেন না? কারণ তুমি আমার সাথে এসেছো, আর তোমার সকল দায়িত্ব এখন আমার। সো নাটক না করে চুপচাপ চলো। হুম, কেমন দায়িত্ব পালন করছেন দেখছি তো। সে কখন থেকে বকেই যাচ্ছেন। এই মেয়ের সাথে কথা বলতে গেলে আর সারা রাতই এখানেই থাকতে হবে। কথা না বাড়িয়ে রুম্বার হাত ধরে হাঁটছি। কিছুটা রাস্তা হাঁটার পর একটু সামনে গিয়ে দেখি একটা হোটেলের মধ্যে কিছু দেখা যাচ্ছে। সেখানে গিয়ে দেখি একজন মুরব্বি পরোটা বানাচ্ছে। আচ্ছা আঙ্কেল, এখান থেকে সিলেট যেতে কত সময় লাগবে? সিলেট যাইবে তোমরা? কিন্তু এইখানে কেন আইছো বাবা? অ্যাকচুয়ালি আঙ্কেল, রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে। আর আজ নাকি এখানে কি সমস্যা, তার জন্য গাড়ি চলাচল বন্ধ। হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি বুঝতে পারছি না। আচ্ছা, তোমাকে দেখে মনে হইতেছে বাসা থেকে পালাই আইছো। দুইজন দুজনকে ভালোবাসো, বাসায় মানছে না বললে দুজন ভাইগে আইছো। সুযোগ একটা পেয়েছি, বজ্জারটাকে এবার নাকানি চোবানি খাওয়াবো। হুম, আমাকে বকা, তাই না? দেখাচ্ছি। আপনি কি করে বুঝলেন চাচা? আমরা তো সত্যিই বাসা থেকে পালিয়ে এসেছি। শাট আপ রুম্পা! কী সব বলছো তুমি? তুমি আমাকে বকছো কেন? ও বুঝেছি, আমি বাসা থেকে আসার সময় টাকা পয়সা নিয়ে আসিনি বলে। হোয়াট? টাকা পয়সা নিয়ে আসনি মানে? আমার এখন কি হবে গো? আমি টাকা পয়সা নিয়ে আসিনি বলে আমাকে এখন বিয়ে করবে না বলছে। আমি আমার এই মুখ কি করে দেখাবো সবাইকে? আমাকে বাসা থেকে ভাগিয়ে নিয়ে এসে এখন বিয়ে করতে চাইছে না। আমার মরা ছাড়া আর কোনো উপায় নাই। আই সে স্টপ! অনেক হয়ে গেছে তোমার নাটক। আর একটা ফালতু কথা বলবে তো আমি তোমাকে এখানে রেখেই চলে যাব। এই যে শুনছেন আপনারা, কি বলছে উনি? আমাকে ফুসলিয়ে ফুসলিয়ে বাসা থেকে নিয়ে এসে এখন বলছে আমাকে এখানে রেখে চলে যাবে। আমরা থাকতে এটা কখনোই হতে দেবো না। তুমি কোনো চিন্তা করো না। এই সাহেব মেয়েটাকে বাসা থেকে নিয়ে এসে এখন কেটে পড়তে চাইছেন, এটা হচ্ছে না। এই, আপনি কি জানেন আমাদের সম্পর্কে? এই মেয়ে আমার অফিসের পিএ। সিলেটে অফিসের একটা কাজে যাচ্ছি। আর সমস্যার কথা তো একটু আগে বললামই আপনাকে। ওগো, তুমি আর মিথ্যা কথা বলো না। আমি টাকা নিয়ে আসিনি তো কি হয়েছে? তোমাকে আমি এতগুলা ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেও না গো।
রুম্পা, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। নাটকটা এখানেই শেষ করো। এনাফ ইজ এনাফ। ওই সাহেব, আপনি এমন মিষ্টি একটা মেয়েকে ভয় দেখাচ্ছেন কেন? তুমি ভয় পাবে না মা, আমরা আছি তোমার সাথে। মাথা খারাপ হয়ে গেছে এদের। রুম্পা, তোমাকে তো আমি দেখে নিব, আমার সাথে মজা নেওয়া হচ্ছে তাই না? এর শাস্তি তুমি অবশ্যই পাবে। লোকটা কাউকে ইশারায় কিছু বলল, একটা ছেলে দৌড়ে কোথাও চলে যায়। সবাই আমাদের টেনে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দেয়। রুম্পার দিকে তাকিয়ে দেখি মুখ টিপে হাঁটছে। হঠাৎ দেখি সেই ছেলেটার সাথে একটা হুজুর টাইপের কাউকে নিয়ে এসেছে, হাতে একটা খাতা আছে। এটা কি হচ্ছে? বাঁশ দিয়ে এখন নিজেকে খেতে হবে নাকি? হুজুরকে কেন নিয়ে এসেছে? কোথাও এই বচ্চাদের সাথে আমার বিয়ে? না 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 না, এটা কখনোই হতে পারে না। আমি এই বচ্চাটাকে কখনোই বিয়ে করব না। কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করুন। এই সাহেব, তোমার নাম বলো, সাথে তোমার আব্বু আম্মুর নাম। তুমি বলো মা। এসব কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রুম্পা, এখন আর মজা করার সময় নেই। তুমি বুঝতে পারছো ঘটনা কোথায় এসে পৌঁছেছে? এখনও সময় আছে, সত্যিটা বলে দাও। রুম্পা কিছু বলতে চাইলে মুরব্বী রুম্পাকে থামিয়ে দেয়। আমাকেও চুপ করে বলে। রাগে মাথা ফেটে যাচ্ছে। এই মেয়ের জন্য এই ঝামেলায় পড়তে হলো। জোর জবরদস্তি করে বিয়েটা দিয়েই দিল। রুম্পা কান্না করছে, সব নষ্ট করে দিয়ে এখন ন্যাকা কান্না করা হচ্ছে। শোনো বাবা, তোমাকে দুজনের একসাথে খুব সুন্দর মানাইছে। কখনো কেউ কাউকে ছেড়ে দেয়ও না। তোমরা বসো। আজ রাতের খাবার আমার পক্ষ থেকে সবার জন্য ফ্রি, সাহেব আর মিষ্টি মেয়ের বিয়ে উপলক্ষে। বসেই তো আছি, আর কতটা বসবো? চাচা একটা ছোট বাচ্চা ছেলেকে দিয়ে আমাদের জন্য খাবার পাঠায়, পরোটা আর ডালভাজি। ডালভাজির উপরে লাল মরিচের ভরা। রুম্পা কান্না বন্ধ করে খেতে শুরু করে। আমি রুম্পার কাণ্ড দেখে অবাক না হয়ে পারছি না। এইমাত্র কান্না করছিল, আর এখন খাচ্ছে। কি হলো স্যার, আপনি খাচ্ছেন না কেন? আমি এসব খাই না, তোমার ইচ্ছে করছে তুমি খাও। এত বড় একটা কাণ্ড করে তুমি কি করে খাচ্ছ? এখান থেকে শুধু একবার যাই, আমি তোমাকে কি যে করব। কি হলো মা, তোমার বর খাচ্ছে না কেন? মনে হয় লজ্জা পাচ্ছে। তুমি নিজেতে খাইয়ে দাও। চাচার কথা শুনে অন্তু স্যারের দিকে তাকিয়ে দেখি আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে। মজা করতে গিয়ে এই রাক্ষসটার বউ হয়ে গেলাম। যেখানে আমি দোয়া করতাম যাতে এই বজ্জাত রাক্ষসটার বিয়ে যেন না হয়, সেখানে আমি ওনার বউ হয়ে গেলাম। অফিসের পিএ হয়ে এই অবস্থা। আমি এখন বউ হয়ে গেছি। আমার কপালে কি যে আছে। আঙ্কেল আবার আমাকে খাইয়ে দিতে বলে। রুম্পা কাঁপা কাঁপা হাতে আমার দিকে পরোটা ডালভাজি নিয়ে মুখের সামনে ধরে। এগুলোতে অনেক মরিচ, আমি ঝাল খেতে পারি না, ঝালে আমার অ্যালার্জি আছে। ঠিক আছে, আমি মরিচ বেছে দিচ্ছি। বলেই মরিচ বেছে আমাকে খাইয়ে দিতে থাকে, সাথে নিজেও খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষ হলে চাচা আমাদের কাছে এসে বলে, তোমাদের জন্য বাসর ঘর সাজানো হয়েছে। আজকে রাতটা সেখানে থেকে কাল তোমরা সিলেটে চলে যাও। বাসর ঘর মানে কি? আমি এই রাক্ষসের সাথে এক রুমে থাকলে এমনিতেই দম বন্ধ হয়ে মরে যাব। আর এই বিয়ে আমি তো মানি না। তাহলে বাসর ঘরের কথা আসছে কেন? চাচা, আপনি যে আমাকে এত বড় বাস দিলেন, সেটা আপনাকে কিভাবে বোঝাবো? আর সিলেটে গিয়ে কী লাভ হবে? মিটিংয়ের সময় তো এখানেই শেষ হয়ে যাবে। বাসরঘর। মিস রুম্পা, এবার তুমি কোথায় যাবে? আজ রাতে তোমার খবর আছে। আমরা একে অপরকে ভালোবাসি তাই না? মিথ্যা বলার শাস্তি তো তোমাকে পেতেই হবে। কিছু সময় পর রুম্পা আর আমাকে একটা রুমে রেখে বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। আমি ভয়ে পেছনে যেতে থাকি। স্যারের দিকে তাকিয়ে দেখি ব্লেজার খুলছে। আমি পেছাতে পেছাতে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খাই। স্যার তার শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে এগিয়ে আসছে। দেখুন স্যার, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি শার্ট খুলছেন কেন? সে কি বউ, তুমি জানো না কেন? বউ মানে? আমি এই বিয়ে মানি না। আর আপনি যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করেন তাহলে কিন্তু ভালো হবে না। একটু আগেই তো বললে আমরা একে অপরকে ভালোবাসি, আর আমরা বিয়ে করার জন্য বাসা থেকে পালিয়ে এসেছি। আমাদের সম্পর্কে বাসায় মেনে নিচ্ছে না, আরও কত কিছু বললে। আমি তো মজা করার জন্য বলেছি, কিন্তু এই চাচা যে বিয়ে পর্যন্ত নিয়ে আসবে আমি বুঝতেই পারিনি। তুমি কি বুঝতে পারো, বলতে পারো? সব সময় কোনো না কোনো ঝামেলা করবেই। আর আজকে যেটা তুমি করলে সেটা কোথাও বড়লোক ছেলেকে বিয়ে করে, তার সম্পত্তির ভোগ করবে বলে। স্যারের কথা শুনে খুব রাগ হচ্ছে। আমি ওনার সম্পত্তি ভোগ করার জন্য ওনাকে বিয়ে করেছি? কি ভাবেন আপনি নিজেকে? আপনার মতো একটা লোককে আমি কখনোই বিয়ে করতে চাইনি। যদি এই পৃথিবীর সকল ছেলে মারা যায় আর শুধু আপনি বেঁচে থাকেন, তারপরেও না। আর আপনার টাকার প্রতি আমার কোনো লোভ নেই। এখান থেকে চলে যাবার সাথে সাথে আমাদের সম্পর্কও শেষ হয়ে যাবে। কেউ কখনো জানবে না এই বিয়ের কথা। আপনার মতো একটা অহংকারী লোকের সাথে সারা জীবন থাকার চেয়ে মরে যাওয়া ভালো। বুঝতে পেরেছেন মিস্টার অন্তু চৌধুরী?
রুম্পার কথা শুনে আমি হাঁ করে তাকিয়ে আছি। যে মেয়েটা আমার সামনে আসলে কাঁপতে থাকে আর সেই মেয়ে আমার সামনে গলা উঁচিয়ে কথা বলছে। এই আর একটা কথা বলবে তো থাপ্পড় দিয়ে সব করে দাঁত ফেলে দিব। দোষ করেও আবার বড় বড় কথা বলা হচ্ছে। তোমার পাকনামির জন্যই তো ওই লোকটা আজ আমাদের বিয়ে দিয়ে দিল। এই অন্তু চৌধুরীর সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস পায় না তোমার পাকনামির জন্য সামান্য একটা হোটেলের মালিক আমাকে জোর করে। স্যারের কথা শুনে মাথা নিচু করে আছি, কি বলবো বুঝতে পারছি না। সব ভুল আমারই ছিল। কেন যে পাকনামি করে মিথ্যা বলতে গেলাম। স্যার রাগে কটমট করতে করতে গিয়ে বেডে শুয়ে পড়ে। লাইট অফ করবে না, আর নিচে শুয়ে পড়ো। আমার সাথে ঘুমানোর স্বপ্ন দেখো না। আমি নিচে ঘুমাতে পারবো না, আর লাইট অফ না করলে আমি ঘুমাতে পারি না। না ঘুমাতে পারলে জেগে থাকো। আপনার সমস্যা থাকলে আপনি বাইরে চলে যান, আমি রুম থেকে কোথাও যাচ্ছি না। সেটা যদি পারতাম তাহলে অনেক আগেই চলে যেতাম, কিন্তু তোমার ওই চাচা তো বাহির থেকে দরজা বন্ধ করে রেখেছে, যাবো কি করে? রুম্পা কিছু বলতে চাইছিল, তার আগে আমার পকেটে থাকা যন্ত্রটা বেজে ওঠে, মানে আমার মোবাইল। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি আপু কল করেছে। ও আপনাদের তো আমার পরিচয়ই দেয়নি, আমি অন্তু চৌধুরী। লেখাপড়া অনেক আগেই শেষ করেছি। 6 বছর আগে আমার আপু ওর কষ্টে জমানো টাকা আব্বুর মারা যাবার আগে আপুকে কিছু অলংকার দিয়ে যায়। সেই সব কিছু বিক্রি করে আমার হাতে দিয়ে বলে ব্যবসা শুরু করতে। ধীরে ধীরে আমার ব্যবসা অনেক উন্নতি করে, এখন টপ বিজনেসম্যানদের কাতারে আমি প্রথম। 2 বছর আগে আপু তার ছোটোবেলার বন্ধু রাকিব ভাইকে বিয়ে করে। রাকিব ভাইয়ের কেউ নেই, তাই সে আমাদের সাথেই থাকে। কল রিসিভ করতেই আপু বলে, অন্তু, তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি, আমাকে তুই এতটা পর করে দিলি। আপু তুই আগে আমার কথা শোন। যদি তোর মনে হয় আমি অপরাধী, তাহলে তুই যা শাস্তি দিবি আমি মাথা পেতে নিব। আর বলার কি আছে তোর? তুই এত বড় একটা কাজ করে ফেললি, আর আমরা কিছুই জানি না। আপু প্লিজ আগে আমার কথাটা তো শোন, তারপর যা ইচ্ছে বলিস। বল, কি বলবি, শুনছি আমি। এরপর আমি আপুকে সব বলি। সব শুনে আপু বলে, ঠিক আছে, যা হয়েছে ভালোই হয়েছে। তোকে আমি গত 1 বছর থেকে বিয়ের কথা বলছি, তুই তো আমার কথা শুনলি না। বউ নিয়ে কাল সকালে বাসায় চলে আয়। আপু তুই পাগল হয়ে গেছিস? এটা কি কোনো বিয়ে নাকি? জোর জবরদস্তি করে কবুল বলিয়েছে। ভাই, একটা কথা জানিস তো, মানুষের জীবনে বিয়ে একবারই হয়, আর সেটা যেভাবেই হোক হয়ে গেছে। রুম্পাই তোর জীবন সঙ্গী, আর তাই তো উপরওয়ালা তোদের এক করে দিয়েছে। আর পুরা ভার্চুয়ালে তোর বিয়ের খবর তো ভাইরাল হয়ে গেছে। ফেসবুক ইউটিউব জুড়ে শুধু তোর বিয়ের কথা। হোয়াট? এটা কি করে হলো? সেটা তো আমি জানি না, আমি তো ফেসবুকে তোর বিয়ের ভিডিও দেখেই কল করলাম। 5 ঘন্টায় 30 কোটি লোক এটা দেখেছে। আর টাইটেল দেওয়া, বিশিষ্ট ব্যবসায়ী অন্তু চৌধুরী তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে বিয়ে করছে। OMG, হাতে হারিকেন মাথায় বাস। আচ্ছা আপু তুই রাখতো, আমি একটু দেখছি। আমি রুম থেকে কোথাও যাচ্ছি না। স্যারের কথা তো শুনলাম, কিন্তু ওনার বোন কি বলল শুনিনি। তবে আমাদের বিয়ে নিয়ে কথা হয়েছে এটা বুঝতে পেরেছি। স্যার মোবাইলে একটা ভিডিও প্লে করে, কাছে গিয়ে দেখি আমাদের বিয়ের ভিডিও। এটা কে করলো? এখন কি হবে? সবাই তো আমাদের বিয়ের কথা জেনে গেছে। খুব তো বলেছি রে, কেউ জানবে না। এখান থেকে চলে গেলেই সব শেষ। এবার হলো তো? আমি কি করে জানবো কেউ ভিডিও করেছে? এখন কি হবে? কি আর হবে, বাসায় গিয়ে অনুষ্ঠান করে আমাদের বিয়ে মেনে নিতে হবে। আপনার সাথে সারা জীবন থাকা ইম্পসিবল। এই তোমার মতো একটা মেন্টাল মেয়ের সাথে থাকার কোনো ইচ্ছেও আমার নেই। সবাই আমাদের বিয়ের কথা জেনে গেছে, তাই এছাড়া আর রাস্তা নেই। সত্যি আর কোনো রাস্তা নেই স্যার। যদি থাকে তো তাহলে সবার আগে আমি সেটা করতাম। এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। সকালে বাসায় ফিরে যাব। মিটিংয়ের কি হবে স্যার? পরে অন্য এক সময় হবে। বলেই শুয়ে পড়ি। সাথে সাথে মোবাইলে টুংটাং শব্দ হচ্ছে। আমার সকল বিজনেস পার্টনার অভিনন্দন জানাচ্ছে বিয়ের জন্য। বিরক্ত হয়ে মোবাইলটা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসার সময় আঙ্কেল বলে, তোমাদের জোর করে বিয়ে দিয়েছি বলে রেগে থেকো না বাবা। একদিন দেখবে এই বুড়োটার করা কাজটাই তোমাদের ঠিক বলে মনে হবে। ওপরওয়ালা তোমাদের একে অপরের জন্যই সৃষ্টি করেছে। তোমরা ভালো থেকো। আমরা আছি। বলেই রুম্পাকে নিয়ে সেখান থেকে বাসে করে বাসায় চলে আসি। বাসায় এসে এমনই একটা দৃশ্য দেখতে হবে জানা ছিল না। আপু রুম্পাকে বরণ করার জন্য সব কিছু রেডি করে রেখেছে। আমার আপুর সকল ফ্রেন্ডসরা এসেছে। সবাই রুম্পার সাথে পরিচিত হচ্ছে। সবার সাথে ইচ্ছা না থাকা সত্ত্বেও কিছু সময় কথা বলে রুমে চলে আসি। আপু রুম্পাকে আমার রুমে রেখে চলে যায়। রুম্পা আমার রুমে এসে হা করে আছে। এমন করে তাকিয়ে কি দেখছো? এত বড় রুমে আপনি একা থাকেন? তাহলে কি আরও লোক নিয়ে থাকবো নাকি?
না, সেটা বলিনি। আমাদের বাসাটা মনে হয় আপনার রুমের থেকেও ছোট হবে। আচ্ছা, কাল তোমার আব্বু আম্মুকে এখানে আসতে বলো, বিয়ের অনুষ্ঠানে তাদের থাকাটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বলবো। আমি এখন শাওয়ার নিব। কাল থেকে এই ড্রেস পরে আছি। ওয়াশরুম ওই দিকে যাও, আমি আপুর থেকে আপাতত একটা ড্রেস এনে দিচ্ছি, পরে শপিং করে নিয়ে এসো যা যা লাগবে। রুম্পা ঠিক আছে বলে বসে থাকে। আমি আপুর রুমে গিয়ে একটা ড্রেস এনে রুম্পাকে দেই, ফ্রেশ হতে চলে যাই। আমি ল্যাপটপ নিয়ে ব্যালকনিতে চলে আসি। এভাবেই কেটে যায় আজকের দিনটা। পরের দিন পুরো বাসা সাজানো হচ্ছে, অনেকটা ইনভাইট করা হয়েছে। রুম্পার আব্বু আম্মু চলে এসেছে। আম্মু আব্বু এভাবে বিয়ে করার জন্য প্রথমে রাগ করে, কিন্তু তাদের যখন সবটা বললাম তারা আর কিছু বলে না। এখন সন্ধ্যা। পার্লার থেকে 2টা মেয়ে এসেছে আমাকে সাজানোর জন্য। হঠাৎ আপু হাতে করে একটা বক্স নিয়ে এসে আমার সামনে বসে বক্স খুলে বলে, এইগুলো আমি আমার অন্তুর বইয়ের জন্য রেখেছিলাম। আজ থেকে এইসব তোমার, আর সাথে এই বাড়ির সকল দায়িত্ব। আপুর কথা শুনে চোখের কোণে পানি চিকচিক করছে। আমি তো কিছুদিনের জন্য এখানে থাকবো। এই বিয়ের অনুষ্ঠান তো শুধু লোক দেখানো, স্যার তার সম্মান রক্ষা করার জন্য করছে। আর কিছু ভাবতে পারছি না, কান্নায় গলা ধরে আসছে। আপু নিজ হাতে আমাকে সব কিছু পরিয়ে দেয়। স্টেজের পাশাপাশি বসে আছি আমি আর রুম্পা, সবাই খুব আনন্দ করছে। রুম্পার আব্বু আম্মু খুব খুশি। আপুর দিকে তাকিয়ে দেখি আপুও অনেক খুশি। আনন্দ আর হাসি মজা অনুষ্ঠান শেষ হয়ে যায়। বাসর ঘরে বসে আছি, পুরো রুম ফুল আর অনেক রকমের কাপড় দিয়ে সাজানো। তোমার মতো ফাজিল মেয়ে এমন চুপচাপ বসে আছে, এটা ভাবতেই অবাক লাগছে। এই আপনার আমার সাথে ঝগড়া না করলে ভালো লাগে না? সব সময় আমাকে বকতে হয় আপনার। গলার সাউন্ড বেড়ে গেছে মনে হচ্ছে, ভুলে গেছো আমি কে? ভুলবো কেন? রাক্ষস, আপনি রাক্ষস, হনুমান, বন মানুষ। হোয়াট? কি বললে তুমি? তুমি জানো আমি তোমার কি করতে পারি? আমাকে কিছু বলে আমি আপুকে বলবো। তোমাকে কিছু করতে আমার বয়েই গেছে। তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, সরো, ঘুমাবো। শালা রাক্ষস, আমার প্রতি ইন্টারেস্ট নেই? তোর জন্য পরিমণি আসবে তো? ছি ছি ছি, কী সব বলছি। রাক্ষসটা বেডের এক পাশে শুয়ে আছে, আমি অন্য পাশে শুয়ে পড়ি। এইভাবে দেখতে দেখতে কেটে যায় 3 মাস। আজ শুক্রবার, তাই রাক্ষসটা অফিসে যাবে না, এখনও ঘুমিয়ে আছে। মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। আমি কয়টা শাড়ি নিয়ে চলে আসি সুইমিং পুলে। সুইমিং পুলটা রাক্ষসের রুমের সাথেই। শাড়িগুলো পানি দিয়ে ভিজিয়ে জোরে জোরে গান গাইতে থাকি আর কাচতে থাকি। গান: ও লাল্লা ও লালা, শাড়িগুলো ধোয়ালা, শাড়িতে জমেছে ময়লা, রাক্ষস হলো কয়লা। ঘুমের মধ্যে কারো এমন চেঁচামেচি শুনে এক লাফে উঠে বসি। বেড থেকে নেমে রুমে বাইরে এসে দেখি রুম্বা সুইমিং পুলে ওর শাড়ি ধুচ্ছে আর হিরো আলম মার্কে গান গাচ্ছে। এই তুমি কি করছো সকাল সকাল এখানে? আমি তো এখানে রান্না করছি, দেখছেন না শাড়ি ধুচ্ছি। বাসায় ওয়াশিং মেশিন আছে, তুমি আমার সুইমিং পুলের পানি নষ্ট করছো কেন? আপু বলেছে এই বাসায় আমারও সব কিছুতে সমান অধিকার, তাই এই পুলটা আমারও। ওঠো এখান থেকে, নয়তো খবর আছে। উঠবো না, দেখি আপনি কি করতে পারেন। বড্ড সাহস হয়ে গেছে তোমার, তাই না? মুখে মুখে কথা বলো। নিজের বরের সাথে কথা বলতে আবার সাহস লাগে নাকি? এখন আর আপনি আমার স্যার নেই, আমার হাজবেন্ড। আর বউ সবসময় চেয়ারম্যান আর বর মেম্বার। তোমার চেয়ারম্যানগিরি আমি দেখাচ্ছি, বলেই রুম্পাকে ধরতে গেলে ও উঠে দৌড়ে করতে থাকে। কিছু সময় পরে রুম্পাকে ধরে ফেলি, কিন্তু ব্যালেন্স হারিয়ে দুজনে পুলে পড়ে যাই। রুম্পা ভয়ে আমার বুকে মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রুম্পার ছোঁয়ায় আমি যেন কেমন হয়ে যাচ্ছি। রুম্পাকে বুক থেকে তুলে ওর গালে হাত রাখি। কিছু সময় দুজনের দিকে তাকিয়ে থাকি। ওর চোখের নেশায় আমি হারিয়ে যাচ্ছি। ধীরে ধীরে রুম্পার দিকে এগিয়ে যেতে থাকি। হার্টবিট মনে হচ্ছে বেড়ে যাবে। ধীরে ধীরে 4 ঠোঁট মিশে যায়। 5 মিনিট পর রুম্পাকে ছাড়তেই রুম্পা আমার বুকে মাথা রাখে। দুজনে হার্টবিট একসাথে ওঠানামা করছে। বাসর ঘরে না বলেছেন আমার প্রতি নাকি আপনার ইন্টারেস্ট নেই? তাহলে এটা কি ছিল? সেদিন আমি বুঝতে পারিনি এই ফাজিল মেয়েটাকে এতটা ভালোবেসে ফেলবো। আপনি আমাকে ভালোবাসেন? রুম্পা, এই 3টা মাস আমি কিভাবে ভালো না বাসবো সেটা চেষ্টা করেছি, কিন্তু আমার মনটা তোমাকে ভালো না বেসে থাকতে পারেনি। আই লাভ ইউ রুম্পা। আমি ওই 3 মাসে আপনার থেকে যত দূরে থাকতে চেয়েছি, আমার এই অবুঝ মনটা ততই আপনার কাছে আসতে চেয়েছে। আমিও আপনাকে ভালোবাসি স্যার। না, আর স্যার নয়, আমিও তোমাকে ভালোবাসি অন্তু। আই লাভ ইউ টু। অন্তু আমাকে কোলে তুলে পুল থেকে উঠে রুমে চলে আসে, আমাকে বেডে শুইয়ে দেয়, গিয়ে দরজা বন্ধ করে এসে।
এরপরে কথা শুনলে আপনারা লজ্জা পাবেন, তাই আর বললাম না। আজকের মতো বিদায় নিন, ভালো থাকুন, টাটা বাই বাই।